গুড মর্নিং। আশা করি সকলে ভালো আছেন। আমি হাসানুর রহমান। আজকে ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স বিষয়ের 5th চ্যাপ্টার লাইট এর সম্পর্কে আলোচনা করব। এই লাইট চ্যাপ্টারে আলোর বিভিন্ন ঘটনার মধ্যে 4টি ঘটনা বিস্তারিত আলোচনা আছে: প্রতিফলন, প্রতিসরণ, বিচ্ছুরণ, বিক্ষেপণ। এই চ্যাপ্টারের মধ্যে এই 4টি ঘটনা আলোচনা করা আছে। তো এই 4টি ঘটনার জন্য আমি প্রথম আজকে যে ভিডিওটি করব সেটা আলোর প্রতিফলন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমরা জানি সূর্য থেকে যখন আলো আসে, হ্যাঁ, অর্থাৎ এই আলো সাদা আলো, আলো একটা মাধ্যমের মধ্যে দিয়ে নির্দিষ্ট বেগে অগ্রসর হয়, কিন্তু অন্য কোনো মাধ্যমে গিয়ে পড়লে আলোর বেগ চেঞ্জ হয়ে যায়। অর্থাৎ বিভিন্ন মাধ্যমে আলোর বেগ কিন্তু বিভিন্ন, কিন্তু আপতিত আলো, এই আলো গিয়ে অন্য কোনো মাধ্যমে যখন গিয়ে পড়ে, সেই আপতিত আলোর মোটামুটি 3টি ঘটনা ঘটে। প্রথম, একটা অংশ আপতিত আলোর একটা অংশ এই মাধ্যম দ্বারা শোষণ করে, অর্থাৎ শোষণ হয়। একটা অংশ ওই মাধ্যমে গিয়ে পড়ার পর ওখান থেকে একটা অংশ কি হয়, আবার প্রথম মাধ্যমে ফিরে আসে। অর্থাৎ এই ঘটনাটাকে বলা হয় আলোর প্রতিফলন। আর একটা অংশ, আপতিত আলোর আর একটা অংশ দিক পরিবর্তন করে ওই মাধ্যমে প্রবেশ করে। অর্থাৎ কোনো মাধ্যমের উপর গিয়ে আলো গিয়ে পড়লে এখানে এই 3টি ঘটনা ঘটবেই। অর্থাৎ একটা অংশ শোষণ হবে, একটা অংশ আবার প্রথম মাধ্যমে প্রতিফলিত ফিরে আসবে, এবং একটা অংশ তৃতীয় মাধ্যমে প্রবেশ করবে। আজকে সমতল দর্পণে আলোর প্রতিফলন, আলোর প্রতিফলন সম্পর্কে আলোচনা করতে গেলে আমরা দেখি যে প্রতিফলক তলটা কেমন হয়। এই প্রতিফলক তলটা বিভিন্ন ধরনের হতে পারে। সমতল হতে পারে, বক্রতল হতে পারে, গোলাকার হতে পারে, অধিবৃত্তাকার হতে পারে। তো আমরা আলোচনার জন্য, আলোচনার সুবিধার্থে আলোচনা করতেছি দর্পণ, সমতল দর্পণ, অর্থাৎ আয়নায় আলো ফেললে আলোর কি ধরনের প্রতিফলন হয়। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে সমতল দর্পণ, এখানে এম একটি সমতল দর্পণ, এক্ষেত্রে প্রতিফলক হিসেবে কাজ করবে। ধরেন বায়ু মাধ্যম থেকে একটা রশ্মি গিয়ে দর্পণের ও বিন্দুতে আপতিত হলো। আপতিত হওয়ার পর একটা অংশ দেখা যাচ্ছে আবার দিক পরিবর্তন করে ওবি পথে ওই বায়ু মাধ্যমে ফিরে আসতেছে। এই রশ্মিটাকে বলা হয় আপতিত রশ্মি। এই রশ্মিটা হচ্ছে প্রতিফলিত রশ্মি। এমএন এক্ষেত্রে বিভেদ তল বা প্রতিফলক হিসেবে কাজ করতেছে। এই আপতিত রশ্মি প্রতিফলকের যে বিন্দুতে গিয়ে আপতিত হয় সেই বিন্দুটিকে বলে আপতন বিন্দু। ও হচ্ছে এক্ষেত্রে আপতন বিন্দু। এই আপতন বিন্দুতে প্রতিফলকের উপর একটি ওএন লম্ব অঙ্কন করা হয়েছে। এখন এই সমতল দর্পণের ক্ষেত্রে রশ্মি চিত্র এখানে দেখানো আছে। এক্ষেত্রে প্রতিফলনের একটি সূত্র আছে, সূত্রটি আমাদের জানতে হবে। প্রতিফলনের সূত্র, দুটি সূত্র আছে, দুটি স্টেটমেন্ট। তো 1 নম্বর সূত্র বলছে যে আপতিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বের সাথে যে কোণ করে, অর্থাৎ এই আপতন কোণ, আর প্রতিফলিত রশ্মি আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্বের সঙ্গে যে কোণ করে, প্রতিফলন কোণ, এই দিকটা অবশ্যই সমান হবে। এই সূত্র মেনেই রশ্মি প্রতিফলিত হবে। অর্থাৎ এদিকে এসে বিভেদ তলে আপতিত হলো, কোন দিকে যাবে? এদিকে না এদিকে না এদিকে। এখানে বলা আছে এই কোণটা যা হবে এই কোণ করেই রশ্মিটি বেরিয়ে যাবে। অর্থাৎ I = R হবে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে এই আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, এই 3টি, অর্থাৎ OA, AO, OB, OM, এই 3টি একই তলে থাকবে, একই তলে থাকবে।
এদের নাম কি? আপতিত রশ্মি, প্রতিফলিত রশ্মি ও আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব একই তলে থাকবে। আমি জাস্ট শর্ট করার জন্য এও ও বি ও এম বলে লিখলাম। এই প্রতিফলনের সূত্র দুটি যে কোনো তলের ক্ষেত্রেই প্রযোজ্য, অর্থাৎ আলো যেখান থেকেই প্রতিফলিত হোক এই সূত্রটা কিন্তু মেনে চলবে। এটাই প্রতিফলনের সূত্র। এক্ষেত্রে আমাদের সুবিধার্থে আমরা সমতল দর্পণে আলোর প্রতিফলনের রশ্মি চিত্র দেখালাম। এখন এই প্রতিফলক তলটা সমতল না হয়ে যদি অন্য কোনো ধরনের হয়, সে বিভিন্ন শেপের হতে পারে, অধিবৃত্তাকার হতে পারে, হ্যাঁ, গোলাকার হতে পারে। তো যেমন তখন আমরা বলবো সেটাকে গোলীয় দর্পণে আলোর প্রতিফলন। এই প্রতিফলক তলটা গোলীয় হতে পারে সুবিধার্থে। যেমন এই যে আমি দেখাচ্ছি একটা চামচ, চামচের গোলীয় তল, এই সাইডটা গোলীয়, উপরের তলটাও গোলীয়। এই যে ভিতরের তলটা এটাকে বলা হয় অবতল, গোলীয় অবতল। এদিকে তলটা হচ্ছে উত্তল, অর্থাৎ প্রতিফলক তলটা এক্ষেত্রে উত্তল। আবার একইভাবে দেখবেন যে বাটি, এই বাটির মধ্যে লাইট গিয়ে যদি এই দিক থেকে প্রতিফলিত হয়, এই তলটা কেমন? অবতল। এই সাইড থেকে যদি হয়, এই সাইডটা হচ্ছে বাটির উত্তল, বাইরের দিকে ছায়। তো আমরা সুবিধার্থে বিভিন্ন শেপ পরে আলোচনা হবে, আমরা সুবিধার্থে গোলাকার, হ্যাঁ, প্রতিফলক তলের ক্ষেত্রে আলোচনা করব। অর্থাৎ গোলীয় তলে, গোলীয় তল বা দর্পণে আলোর প্রতিফলন। অর্থাৎ প্রতিফলন যদি কোনো গোলীয় তল থেকে হয় বা কোনো গোলকের একটা অংশ থেকে হয়, তাহলে হ্যাঁ সেক্ষেত্রে তলটা হবে গোলীয় প্রতিফলক তল। এই গোলীয় প্রতিফলক তল দুই ধরনের হয়। এটা একটা গোলক, এই গোলকের একটা অংশ ধরেন প্রতিফলক তল হিসেবে কাজ করতেছে। এর বাইরের দিকটা ঘষা আছে, এই অংশটা এম প্রাইম, এই অংশটা প্রতিফলক তল হিসেবে কাজ করতেছে। এর কোন দিকটা? এই ভিতরের দিকটা। তাহলে এটা কি ধরনের তল? অবতল। এটা হচ্ছে অবতল দর্পণ। তলটা কিন্তু গোলীয়, গোলীয় অবতল দর্পণ। যদি এই গোলকের একটা অংশ প্রতিফলক তল হিসেবে কাজ করছে, যার উপরের তলটা প্রতিফলক তল হিসেবে কাজ করছে, এই যে একটা ঘষা আছে, এটা গোলকের সেন্টার এম প্রাইম। তাহলে এই সাইডটা যদি প্রতিফলক তল হিসেবে কাজ করে, তাহলে এই সাইডটা কি? উত্তল, উত্তল দর্পণ। গোলীয় দর্পণের অর্থাৎ প্রতিফলক তলটা যদি কোনো গোলকের অংশ হয়, তাহলে সেটাকে বললো গোলীয় দর্পণ। গোলীয় দর্পণ দুই ধরনের। যদি অবতল পাটটা প্রতিফলক হিসেবে কাজ করে, তাহলে সেটা হবে অবতল দর্পণ। যদি বাইরের দিকের তলটা, উপরের তলটা প্রতিফলন ঘটায়, তাহলে সেক্ষেত্রে তার নাম হবে উত্তল দর্পণ। এই গোলীয় দর্পণের বিভিন্ন বিষয় আমাদের জানতে হবে। এখানে কিছু টার্ম আছে, এই টার্মগুলো আমাদের জানতে হবে। যেমন গোলীয় দর্পণটি এটা অবতল দর্পণ, এটা উত্তল দর্পণ। এই গোলীয় দর্পণটি যে গোলকের অংশ, এই গোলকের অংশ, তার একটা সেন্টার থাকে, তাই এই সেন্টারটা এই দর্পণের সেন্টার। এটাকে বলা হয় বক্রতা কেন্দ্র। এটার নাম কি? বক্রতা কেন্দ্র। ফার্স্ট কিছু টার্ম জানতে হবে। বক্রতা কেন্দ্র, গোলীয় দর্পণটি
যে গোলকের অংশ তাকে, অর্থাৎ যে গোলকের অংশ তার কেন্দ্রকে দর্পণটির বক্রতা কেন্দ্র বলে। এক্ষেত্রে এই যে অবতল দর্পণ, এটা উত্তল দর্পণ, এই দর্পণের এই যে কেন্দ্র এটা, এই দর্পণের কেন্দ্র এইটা। তারপরে জানতে হবে দর্পণের মেরু। মেরু কি? গোলীয় দর্পণের মধ্যবিন্দুকে বলা হয় মেরু, অর্থাৎ এই বিন্দুটা, এই দর্পণের মাঝের বিন্দুটা মেরু। দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে। তারপরে গোলীয় দর্পণের সঙ্গে 3 নম্বর যে টার্ম, আমরা পেলাম বক্রতা কেন্দ্র মেরু, অবতল, এটা উত্তল, এই সেটটা প্রতিফলক তল। দর্পণটির নাম এম এম প্রাইম। এটা হচ্ছে মেরু। 3 নম্বর টার্ম আমাদের জানতে হবে প্রধান অক্ষ কি? প্রধান অক্ষ, এখানে আমরা দুইটা বিন্দু পেলাম, একটা হচ্ছে বক্রতা কেন্দ্র আর একটা হচ্ছে দর্পণের মধ্যবিন্দু মেরু। এই দুইটি বিন্দুকে যোগ করলে, অর্থাৎ দর্পণের বক্রতা কেন্দ্র ও মেরু যোগ করলে যে রেখা পাওয়া যায়, রেখা পাওয়া যায় তাকে প্রধান অক্ষ বলে। তাহলে এই দুটো বিন্দু যোগ করলে এই যে রেখা, এটা হচ্ছে প্রধান অক্ষ। এক্ষেত্রে এটা হচ্ছে প্রধান অক্ষ, প্রিন্সিপাল অ্যাক্সিস, প্রধান অক্ষ। 4 নম্বর যে জিনিসটা আমাদের জানতে হবে সেটা হচ্ছে দর্পণের ছেদ, অর্থাৎ প্রধান অক্ষের মধ্য দিয়ে যদি আমরা একটা তল কল্পনা করি, তাহলে দর্পণটিকে যে অংশ বরাবর ছেদ করে সেটা হচ্ছে দর্পণের প্রধান ছেদ। তাহলে এক্ষেত্রে এম পি এম প্রাইম একটি দর্পণের ছেদ। 5 নম্বর যে টার্মটি জানতে হবে সেটা হচ্ছে উন্মেষ। দর্পণের উন্মেষ বলতে বোঝায় দর্পণের প্রান্ত বিন্দুতে যোগ করলে যে রেখা পাওয়া যায়, অর্থাৎ এম এম প্রাইম, এই রেখার দৈর্ঘ্যটা হচ্ছে রৈখিক উন্মেষ। এই এর প্রান্ত বিন্দুদ্বয় বক্রতা কেন্দ্রের যে কোণ তৈরি করে তাকে বলা হয় কৌণিক উন্মেষ, অর্থাৎ এম ও এম প্রাইম এটাকে বলা হয় কৌণিক উন্মেষ। এই যে 5টি বিষয় গোলীয় দর্পণের আমাদের জানতে হবে। দর্পণের কি থাকবে? গোলীয় দর্পণের একটা কেন্দ্র থাকবে, বক্রতা কেন্দ্র। দর্পণের মধ্যবিন্দুকে মেরু বলে। এই মেরু এবং বক্রতা কেন্দ্রকে যোগ করলে যে রেখা পাওয়া যায় সেটাই প্রধান অক্ষ হিসেবে কাজ করবে। দর্পণের ছেদ, আমরা ছেদ বলতে যেমন একটা অংশ, অর্থাৎ প্রধান অক্ষ বরাবর কোন তল দিয়ে যদি এমন করি, তাহলে দর্পণটিকে যে
পথ বরাবর ছেদ করতেছে সেটা হচ্ছে তার প্রধান ছেদ। এক্ষেত্রে এম প্রাইম প্রধান ছেদ। উন্মেষ কি? উন্মেষ হচ্ছে প্রান্তদ্বয় যোগ করলে যে রেখা পাওয়া যায় তার দৈর্ঘ্যটাকে রৈখিক উন্মেষ বলে। প্রান্তদ্বয় বক্রতা কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে কৌণিক উন্মেষ বলে। গোলীয় দর্পণে আরেকটি বিষয় জানতে হবে, ফোকাস বিন্দু ও ফোকাস দূরত্ব। ফোকাস অর্থাৎ এটাকে অনেক সময় মুখ্য ফোকাস বিন্দু, মুখ্য ফোকাস সঙ্গে ফোকাস দূরত্ব। আমরা দর্পণের ক্ষেত্রে, গোলীয় দর্পণের ক্ষেত্রে সমস্ত দূরত্বই মেরুর থেকে পরিমাপ করব। অর্থাৎ মেরুর থেকে ও বিন্দুর দূরত্বকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। মেরুর থেকে ও বিন্দুর দূরত্বকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। হ্যাঁ, এখন ফোকাস বিন্দু ও ফোকাস দূরত্ব এটা জানার জন্য আমাদের নিতে হবে, সাপোজ এটা একটা অবতল দর্পণ, দর্পণের মধ্যবিন্দু, দর্পণের বক্রতা কেন্দ্র নাম হচ্ছে এম প্রাইম। এটা অবতল দর্পণ প্রধান অক্ষ। এই পিও হচ্ছে বক্রতা ব্যাসার্ধ, এটা মনে রাখবে। আচ্ছা, দেখা যায় প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে রশ্মিগুচ্ছ যদি দর্পণে গিয়ে পড়ে তাহলে প্রতিফলনের পর তারা প্রধান অক্ষের একটি নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে চলে যায়। এই রশ্মিটা এই বিন্দু দিয়ে, এই রশ্মিটা এদিকে গেল ঠিকই, যাবে এই বিন্দু দিয়ে। নিচের রশ্মিটা এদিকে গেল, এও যাবে কোন বিন্দু দিয়ে? এই বিন্দু দিয়ে। এই রশ্মিটা গেল ঠিকই, যাবে এই বিন্দু দিয়ে। এই নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে যায় অথবা কোন নির্দিষ্ট বিন্দুর থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। সেটা উত্তল দর্পণের ক্ষেত্রে মনে হয় কি মিলিত না হয়, মনে হবে যে প্রধান অক্ষের উপর কোনো বিন্দুর থেকে বেরিয়ে যাচ্ছে। এই প্রধান অক্ষের উপর এই নির্দিষ্ট বিন্দুটিকে বলা হয় মুখ্য ফোকাস বা ফোকাস বিন্দু। উত্তল দর্পণের ক্ষেত্রে কেমন হতো? প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ গিয়ে উত্তল দর্পণের ক্ষেত্রে গিয়ে পড়লে দেখা যাবে প্রতিফলনের পর তারা একটি মনে হচ্ছে নির্দিষ্ট বিন্দুর থেকে আসতেছে। এই যে প্রতিফলিত রশ্মি, এই যে একটা, এই যে একটা, এই যে এই তিনটি রশ্মি উত্তল দর্পণে প্রতিফলনের পর মনে হচ্ছে প্রধান অক্ষের উপর অবস্থিত এই বিন্দুর থেকে অপসৃত হচ্ছে। তাহলে বলা যায় যে ফোকাস বিন্দু কি? যে প্রধান অক্ষের সমান্তরাল রশ্মিগুচ্ছ দর্পণে প্রতিফলনের পর মনে হয় যে প্রধান অক্ষের উপর কোনো বিন্দুর থেকে বিন্দুতে মিলিত হয় অথবা কোনো বিন্দুর থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই বিন্দুটিকে বলা হয় ফোকাস, মুখ্য ফোকাস। ফোকাস দূরত্ব কি? ফোকাস দূরত্ব হচ্ছে মেরুর থেকে এই ফোকাস বিন্দুর দূরত্বকে বলা হয়, মুখ্য ফোকাস বিন্দুর দূরত্বকে বলা হয় ফোকাস দৈর্ঘ্য বা দূরত্ব। এক্ষেত্রে মেরু ও ফোকাস বিন্দুর মধ্যে দূরত্বকে বলা হয় ফোকাস দূরত্ব বা দৈর্ঘ্য, ফোকাস দৈর্ঘ্য।
এই গোলীয় দর্পণে লাইট আলো গিয়ে পড়ার পর কোন দিকে প্রতিফলিত হবে এটা জানার জন্য আমাদের মোটামুটি 3টি নিয়ম মনে রাখতে হবে। প্রথম কেস হচ্ছে দর্পণের যদি প্রধান অক্ষের সমান্তরালভাবে রশ্মি যায় তাহলে ফোকাস বিন্দু দিয়ে বেরিয়ে যাবে। 1 নম্বর। উত্তল দর্পণের ক্ষেত্রে হলে এমন হবে। প্রধান অক্ষের সমান্তরালভাবে গেল তাহলে মনে হবে কি, যদি ফোকাস হয় মনে হবে ফোকাস থেকে অপসৃত হচ্ছে। প্রথম কেস। 2 নম্বর কেস হচ্ছে যদি লম্ব আপতন হয়, অর্থাৎ এটা হচ্ছে রশ্মি নিয়ম। 2 নম্বর। যদি ফোকাসে কোনো আলোক উৎস থাকে তাহলে ফোকাস থেকে লাইট গিয়ে দর্পণে পড়লে সে আবার প্রধান অক্ষের সমান্তরালভাবে এড়িয়ে যাবে। ফোকাস থেকে অর্থাৎ ফোকাসের দিকে যদি লাইট যায় এক্ষেত্রে কি মনে হবে, দর্পণ না থাকলে ফোকাসের দিকে যাচ্ছে। তাহলে দর্পণ থাকার ফলে কি হবে, সমান্তরাল ভাবে বেরিয়ে যাবে। 3 নম্বর কেস হচ্ছে লম্ব আপতন। লম্ব আপতন কোনটা, যে ক্ষেত্রে রশ্মি প্রতিফলকে লম্বভাবে আপতিত হয়। এই পিও বরাবর যদি কোন রশ্মি আপতিত হয় তাহলে এটা কিন্তু লম্ব আপতন। আমরা জানি পিওপি এই রেখাটা, এটা যেহেতু গোলকের অংশ আর এটা হচ্ছে ব্যাস, ব্যাস গোলকের পরিধির উপর কি থাকে, লম্বলম্বী থাকে। লম্ব আপতনের ক্ষেত্রে যেদিকে যাবে সেদিকেই বেরিয়ে যাবে, প্রতিফলিত হবে। এই 3টি রশ্মি নিয়ম যদি আমরা জানি তাহলে আমরা দেখাতে পাবো যে গোলীয় দর্পণে যে কোনো জায়গায় বস্তু থাকলে তার প্রতিবিম্ব কোথায় গঠিত হবে। এই প্রতিবিম্ব সম্পর্কে আমরা ক্লাস 8-এ বিস্তারিত আলোচনা করা আছে। প্রতিবিম্ব হচ্ছে, অর্থাৎ আলোক উৎস থেকে আলো গিয়ে কোথাও পড়ার পর যদি বাঁকা পথ ধরে আমাদের চোখে আসে তো আমরা এই বাঁকা পথটা অনুসরণ করতে পারি না। তখন মনে হয় কি, যে পথে রশ্মিটা আমাদের চোখে আসে ওই পথ বরাবর সোজায় কোথাও এই উৎসটা আছে, আসলে সেখানে কোনো উৎস নেই। সেটাই হচ্ছে, সেই বিন্দুটাই হচ্ছে অরিজিনাল যে উৎস, তার প্রতিবিম্ব। যেমন সমতল দর্পণে আমরা দেখি লাইট গিয়ে পড়ে আবার রিফ্লেক্টে আসে, আমরা দেখি কি কোথা থেকে আসছে, পিছনে মনে হয় লোকটা দাঁড়িয়ে আছে। তো প্রতিবিম্ব 2 ধরনের হয়, অর্থাৎ আলোক রশ্মি কোন তলে প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি কোনো বিন্দুতে মিলিত হয় তাহলে ওই বিন্দুটি হবে আলোক উৎসের সৎ প্রতিবিম্ব। আর যদি প্রতিফলিত বা প্রতিসৃত হওয়ার পর যদি কোথাও মিলিত না হয়, অর্থাৎ মনে হচ্ছে যে কোনো বিন্দু থেকে রশ্মিগুলি অপসৃত হচ্ছে, তাহলে ওই যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে সেই বিন্দুটাকে বলবো বিন্দু উৎসের অসৎ প্রতিবিম্ব। তো এই দর্পণেও আমরা দেখাবো যে বিভিন্ন দূরত্বে বস্তু থাকলে প্রতিবিম্ব কোথায় হবে। এই প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলি আমাদের জানতে হবে। এর আগে আমাদের জানতে হবে একটা সম্পর্ক, সেটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য, এটাকে ধরলাম এফ, ও বক্রতা ব্যাসার্ধ। এটাকে আর ধরলাম,
এর মধ্যে সম্পর্ক। একটা অবতল দর্পণ এম এম প্রাইম মেরু, এটা হচ্ছে বক্রতা কেন্দ্র, সমান্তরাল রশ্মি গুচ্ছ, একটা রশ্মি গিয়ে কোন দিকে যাবে, তাহলে এখানে আমরা একটা লম্ব টানবো। আমরা জানি এটা আপতন বিন্দু, ধরলাম এ বিন্দুতে আমরা কি টানবো, লম্ব টানবো। তাহলে এই কোণটা যা হবে, এটা যদি আপতন কোণ আই হয়, তাহলে রশ্মিটা এমন হয়ে যাবে যাতে এই কোণটা কি হয়, সমান হয়, প্রতিফলন। এই বিন্দুটা হচ্ছে ফোকাস বিন্দু। আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল ভাবে গিয়ে পড়লে প্রতিফলনের পর অবতল দর্পণের ফোকাস বিন্দুর মধ্যে দিয়ে রশ্মিটি বেরিয়ে যায়। তাহলে এক্ষেত্রে এ হচ্ছে ফোকাস বিন্দু। এখন এক্ষেত্রে দেখানো যায় যে এই কোণটা সমান। আমরা জানি এটা ভেদক, এই দুটোর সমান্তরাল, এটা ভেদক। এই কোণটা যা হবে এটাও তাই হবে, বিপ্রতীপ কোণ। তাহলে এই কোণটা আবার I ইকুয়াল টু R। তাহলে এক্ষেত্রে দেখানো যাচ্ছে আমাদের পি, হ্যাঁ, এটাকে দিলাম পি, এই বিন্দুটাকে বি ধরলাম, এটাকে সি। এখানে দেখানো যায় অ্যাঙ্গেল এ বি ও, এই অ্যাঙ্গেলটা ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ও এফ। এটা কি কোণ, বিপ্রতীপ কোণ। কারণ এই প্রধান অক্ষ পিও এবং এবি হচ্ছে সমান্তরাল, আর ও এ বি বিও হচ্ছে ভেদক। এই কোণটা ইকুয়াল টু এই কোণটা। আবার অ্যাঙ্গেল এ বিও ইকুয়াল টু অ্যাঙ্গেল এফ বিও, আই ইকুয়াল টু আর। এটা প্রতিফলনের সূত্রই, যে আপতন কোণ ইকুয়াল টু প্রতিফলন কোণ হবে। তাহলে আমরা দেখতেছি যে ত্রিভুজ বিওএফ এর এই কোণটা সমান। বিও ভূমির উপর, কোনটা, এফ বিও ইকুয়াল টু এফ ও বি সমান। তাহলে এটা কি, একটি সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে ত্রিভুজ বিওএফ একটি সমদ্বিবাহু ত্রিভুজ। কেমন, এই যে দুইটা বাহু সমান, এটা ভূমি। সমদ্বিবাহু ত্রিভুজে দেখানো যায় ভূমির উপর এই সমান যে বাহু দুইটা আছে, যে কোণ তৈরি করে, এই কোণটা কি হয়, সমান হয়। তাহলে এক্ষেত্রে এটা হচ্ছে ভূমি, এই বাহুটার যে কোণ তৈরি করলে এটা সমান। তাহলে সেক্ষেত্রে লেখা যায় এই বাহুটা এফ বি ইকুয়াল টু বি ও, এফ বি ইকুয়াল টু এফ ও। এখন উন্মেষ, যদি দর্পণের উন্মেষ খুব ক্ষুদ্র হলে এই বি বিন্দুটাকে পি বিন্দু হিসেবে ধরে নেওয়া যায়। সেক্ষেত্রে এই বিএফ ইকুয়াল টু আমরা লিখতে পারি পিএফ, বিএফ ইকুয়াল টু পিএফ। আবার অতএব কি লেখা যায়, এই পিএফ আর ইকুয়াল টু আবার কি হবে, অতএব পিএফ ইকুয়াল টু এফ ও, পিএফ ইকুয়াল টু এফ ও। তাহলে এফ বিন্দুটি কি, পিও এর মাঝে আছে, যে এফ বিন্দুটি পি
ও ও বিন্দুর মাঝে অবস্থিত, অর্থাৎ PF ইকুয়াল টু FO। PO ইকুয়াল টু তাহলে 2 ইন্টু FO, আর ইকুয়াল টু 2 ইন্টু F, বা F ইকুয়াল টু R/2। ফোকাস দৈর্ঘ্য PF, ফোকাস দৈর্ঘ্য বক্রতার ব্যাসার্ধ PO এর অর্ধেক হয়, অর্থাৎ এই বিন্দুটি মেরু ও বক্রতা কেন্দ্রের মাঝে অবস্থান করে। এখন আমরা অবতল দর্পণে প্রতিবিম্ব গঠন ও তার বৈশিষ্ট্যগুলি সম্পর্কে জানব। বৈশিষ্ট্য, এখানে বস্তু যদি বিভিন্ন অবস্থানে থাকে তাহলে অবতল দর্পণের কোথায় প্রতিবিম্ব গঠিত হবে এবং এই গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য কি হবে এগুলো আমরা জানব। ফার্স্ট, বস্তু কোথায় আছে? ধরলাম অসীমে আছে, বস্তু অসীমে। এক্ষেত্রে অবতল দর্পণে দেখানো যায় বস্তু যদি অসীমে থাকে তাহলে আগত রশ্মিগুলো সমান্তরাল, তারা প্রধানাঙ্কের সমান্তরাল নাও হতে পারে, কিন্তু প্রতিফলনের পর তারা ফোকাস বিন্দুতে অঙ্কিত প্রধানাঙ্কের উপর যে লম্ব তল, সেই তলে একটা বিন্দুতে মিলিত হয়, অর্থাৎ প্রতিবিম্ব ফোকাস তলে গঠিত হয় এবং প্রতিবিম্ব সৎ। প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? প্রতিবিম্ব ফোকাস তলে গঠিত হবে, সৎ, ছোট, অবশিষ্ট হবে। এক্ষেত্রে প্রতিবিম্ব ফোকাস তলে গঠিত হচ্ছে। এই গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য হচ্ছে প্রতিবিম্বটি সৎ, বস্তুর থেকে আকারে অনেক ছোট, এবং বস্তু প্রধানাঙ্কের উপরে থাকলে প্রতিবিম্বটা অর্থাৎ এইরকম, যদি এটা এইভাবে থাকে তাহলে প্রতিবিম্ব এরকম শীর্ষটা চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ উপরের শীর্ষটা নিচের দিকে হয়ে যাচ্ছে। এটাই জন্য বলা হচ্ছে অবশিষ্ট হবে। ও বক্রতা কেন্দ্র ও এর মধ্যে অবস্থিত। অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে আমি ধরে নিলাম এখানে আছে বস্তুটা RS। প্রতিবিম্ব কোথায় হবে? তাহলে R থেকে আমরা প্রধানাঙ্কের একটি সমান্তরাল রশ্মি দর্পণের উপর গিয়ে ফেললাম, তাহলে প্রতিফলনের পর তারা এ বিন্দু দিয়ে যাবে। আরেকটি রশ্মি বক্রতা কেন্দ্রের মধ্য দিয়ে দর্পণ আপতিত হলে এক্ষেত্রে লম্ব আপতান এবং রশ্মিটি সেই দিকেই ফিরে যাবে। এই যে দুইটি প্রতিফলিত রশ্মি, এই যে একটা, এই যে একটা, এরা এই বিন্দুতে পরস্পরকে ছেদ করলো, অর্থাৎ আর বিন্দু প্রতিবিম্ব এখানে হবে আর প্রাইম থেকে প্রধানাঙ্কের উপর লম্ব টানলাম, তাহলে RS বস্তুর প্রতিবিম্ব হচ্ছে R', S'। এক্ষেত্রে প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? প্রতিবিম্ব F ও O এর মধ্যে হবে, মধ্যে গঠিত হবে। প্রতিবিম্বটি সৎ, অবশিষ্ট এবং আকারে কি? আকারে ছোট হবে। বস্তু অসীম ও বক্রতা কেন্দ্রের মাঝে থাকলে প্রতিবিম্ব হবে ফোকাস ও বক্রতা কেন্দ্রের মধ্যে। বস্তুটি বক্রতা কেন্দ্রেই অবস্থিত। বস্তু কোথায়? বস্তু ও বিন্দুতে, বক্রতা কেন্দ্রে। সেক্ষেত্রে কি হবে? M' দর্পণ, মেরু, বক্রতা কেন্দ্র, ফোকাস।
বস্তুটি বক্রতা কেন্দ্রেই আছে। তো সেক্ষেত্রে আর বিন্দুর প্রতিবিম্ব কোথায় হবে? এই যে সমান্তরাল রশ্মি নিলাম, ফোকাস বিন্দু দিয়ে গেল, ফোকাস দিয়ে দর্পণ আপতিত হলে সমান্তরাল হবে এড়িয়ে যাবে। তাহলে দেখা যাচ্ছে যে প্রতিবিম্ব বক্রতার কেন্দ্রেই গঠিত হচ্ছে। তাহলে প্রতিবিম্ব কোথায় গঠিত হচ্ছে? প্রতিবিম্ব বক্রতা কেন্দ্রেই গঠিত হবে। প্রতিবিম্বটি সৎ, অবশিষ্ট এবং আকারে কি সমান আকারের। রশ্মি চিত্র সঙ্গে আমরা গঠিত প্রতিবিম্বের বৈশিষ্ট্য জানলাম।